কখনো কখনো যখন আমরা ভাত আর ডাল একসঙ্গে মিশিয়ে দিই, বলি না ডাল দিয়ে ভাত খেলাম, খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়। তো থিয়েটার দিয়ে লেখাপড়া, এই যে বিষয়টা ঠিক করা হয়েছে আলোচনার জন্য, বস্তুত এটা শঙ্কর আমাকেই জিজ্ঞেস করেছিল এবং আমি বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করে দেখতে পারো, তাতে করে যারা অভিভাবক আসবেন বা স্কুলের কর্তা ব্যক্তিরা আসবেন, তারা ওই আলোচনাটার মধ্যে নিজেদের কথা বলতে পারলেন, নিজেদের প্রশ্ন বা মন্তব্য করতে পারলেন, সব মিলিয়ে একটা ভালো ব্যাপার হয়ে যেতে পারে। কিন্তু যে আশঙ্কাটা করেছিলাম সেটাই সত্যি হলো যে অভিভাবকেরা কেউ নেই, এবং অন্যান্য স্কুলের যারা মাস্টারমশাই তারাও কতজন আছেন না আছেন আমি জানি না, কিন্তু যারা আছেন তারা এই বিষয়টা সম্পর্কে আগ্রহী, উৎসুক। কাজেই তাদের কাছেই আমাদের কথা খানিকটা পৌঁছে যাক। সেই কথা শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিয়ে নিয়ে যাবে এমনটা হয়তো নয়, কিন্তু মনের মধ্যে কতগুলো ভাবনার বীজ যদি তৈরি করে দিতে পারে তার চেয়ে ভালো আর কিছু হয় না। ভাগ পড়েছিল তার বিষয় নিয়ে যে থিয়েটার নিয়ে কেমন করে একটা লেখাপড়া শেখানোর জায়গা তৈরি করা যায়, তাই নিয়ে একটা ছোট টেক্সট তৈরি করে দেওয়া। তো সেটা করা হয়েছিল। তারপরে সম্ভবত মন্ত্রী বদল হয়ে যেতে ব্যাপারটা 20 পাও জলের নিচে চলে গেল। এখন তার কি অবস্থা আমি খুব ভালো করে জানি না, কিন্তু আমার নিজের যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে থিয়েটারের মধ্যে দিয়ে লেখাপড়া শেখানোটা খুব চমৎকারভাবে হতে পারে। কেন হতে পারে, কিভাবে হতে পারে, সেটা নিয়ে আমি এক বক্কা আলোচনা করবার আগে আমি প্রথমে একটু কৃতিকে জিজ্ঞেস করে নিই যে, এবং সেটা আপনাদের সকলের তাতে যদি দ্বিমত থাকে কোনো রকমভাবে তাহলে আপনারাও দয়া করে বলবেন, ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি থিয়েটারের চর্চা করাটা তো নিশ্চয়ই কৃতি জরুরি বলে মনে করে, কিন্তু কেন জরুরি বলে মনে করে সেইটা নিয়ে যদি কৃতি দুটো একটা কথা একটু বলেন। কেন জরুরি মনে করি, প্রথমেই আমি স্যারকে আমার প্রণাম জানাই, শিল্পী সংঘের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শঙ্করদা প্রণাম, এবং বড়দের সকলকেই আমার প্রণাম জানাই, তার সঙ্গে দেবলীনা দেখেও শুভেচ্ছা। আসলে আমি খুব ছোট থেকে কতটা পড়াশোনা করতাম জানি না, বোধহয় করতামই না, আর যেটুকুনি করতাম সেটা গল্পের বই পড়তাম। বড়রাই তাই বলে। না না, আমার ছোটবেলার রেজাল্টগুলোও তাই বলে। তো আমার কাছে প্রথমেই যখন বইগুলো পেতাম, বইয়ের গন্ধটা নেওয়ার জন্য প্রথম এক ঝলকে পড়ে নিতাম, তারপরে তো পড়া হয়ে গেছে, তাই স্কুলের বই আর পাঠ্য বই পড়তামই না। তো পড়া বই আবার কেন পড়বো, এই নিয়ে আমার বাবা মায়ের ভীষণ ব্যতিব্যস্ত একটা অবস্থা ছিল। তো শেষে বাবা আমার বিয়েতেই নানান রকম বই এনে দিয়ে দিত, আচ্ছা ওই বই পড়তে হবে না, এই বই পড়। এটা করতে করতে এর সাথে আর একটা জিনিস হতো আমাদের বাড়িতে, সেটা হচ্ছে আমাদের সাহিত্য ভাষার বস্তু। পাড়ার ছেলেমেয়েদেরকে ডেকে ডেকে নাচ করানো হতো, যে কোনোদিন নাচ করেনি তাকে নাচ করানো হতো, গান করানো হতো, আবৃত্তি করানো হতো। একটা এই জমকালো বেশ জমজমাট একটা ব্যাপার ছিল তাদের উদ্যোগে। তো সেটার মধ্যে আমি মজে ছিলাম। যখন স্কুলে পড়ি, মানে 8-9 এরকম একটু বড় সড়ো হলাম, তখনও স্কুলের যত কালচারাল প্রোগ্রাম হতো তা সেগুলোই করে যেতাম। তার ফলে আলাদা করে পাঠ্যপুস্তক পড়ে পড়ে আমার আর পড়াশোনাটা করা হয়নি। আমারই স্যার বসে আছেন, সেটা ইউনিভার্সিটি লেভেলেও তাই হয়েছেন, তারা বকতেন, আবার কিছুদিন পরে হ্যাঁ ওগুলো আবার পড়তাম, পড়ে এসে ওই পরীক্ষায় উগড়ানোটা উগড়াতাম, কিন্তু আমার মনটা ওখানেই পড়ে থাকতো। আমি যখন আরেকটু বড় হলাম, ইউনিভার্সিটি ছাড়লাম, তখন আমার কাছে কতগুলো কাজ এলো, রোজগারটা দরকার, তো এনজিওরই কাজ এলো। স্যারও জানেন, স্যার বললেন যে ঠিক আছে করে দেখ না কি হয়। সেটা হচ্ছে কিছু স্কুল ছুট ছেলে মেয়েদেরকে থিয়েটার করাতে হবে, এবং থিয়েটার করানোর প্রধান শর্ত হচ্ছে ওদেরকে স্কুলে ফিরিয়ে আনতে হবে। এই কাজটি হতো মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের ছেলে মেয়েদের, এবং বেশিরভাগ বিড়ি শ্রমিক যারা ছিলেন তারা মহিলা ছিলেন, তারা বাড়িতে তাদের ছেলে মেয়েদের দেখতে পারতেন না, দেখাশোনা করতে পারতেন না, এবং তাদের বাড়িতে 10 থেকে 12 পেরোলেই সেই সব যে শিশু কন্যারা থাকতো তাদের দায়িত্ব থাকতো ছোট ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করা
এবং মায়ের বিড়ি বাঁধা হয়ে গেলে বিড়িটা কোম্পানির কাছে পৌঁছে দিয়ে আসা। তো স্কুলগুলো খুব বিপাকে পড়েছিল যে একটা বড় অংশের ছেলে মেয়েরা তারা স্কুলে আসতো না বলে, স্কুল তাদের বাঁচাতে হবে বলে আমাদেরকে ওনারা হায়ার করলেন। এইখানে গিয়ে আমার একটা বড় শিক্ষা হয়েছে, যে শিক্ষাটা আমার কোনো স্কুলের পড়াতেও হয়নি, গল্পের বইও হয়নি, রবীন্দ্রভারতীতেও হয়নি, সত্যি বলছি। সেটা হচ্ছে যে একটা তো চ্যালেঞ্জ, যে ওই বাচ্চারা যাদের বাড়িতে পড়াশোনার কোনো জায়গা নেই, কি হবে স্কুলে গিয়ে? তখন স্কুলে মিড ডে মিলও দেওয়া হতো না, তারপরে মিড ডে মিল শুরু হয়েছে। স্কুলে গিয়ে তো খেতেও পাবে না, কি হবে স্কুলে গিয়ে? পড়াশোনা করে কি লাভ আছে? কিচ্ছু তো কোনো দায় নেই। তার চেয়ে মায়ের বিড়িটা পৌঁছে দিয়ে এলে মায়ের একটু সুবিধা হবে, বা বোনটাকে দেখলে একটু সুবিধা হবে। তো আমরা বললাম যে 3 দিন কি দেওয়া যাবে আমাদের, মানে আমরা 3 দিন ছেড়ে দিতে হবে। যথারীতি এরকমই হচ্ছে, 1.5 দিনের মাথায় তাদের বাবারা তুলে নিয়ে চলে গেছেন। কিন্তু সেই সব বাচ্চাদের এরও আগ্রহ নেই যে ওই বই খুলে বসে আবার পড়া, আবার মুখস্থ করা, সে একটা বিভৎস ব্যাপার। তো তাদের প্রথম আমরা শুরু করেছিলাম বাবুরাম সাপুরে। তো বাবুরাম সাপুরে বলে আমাদের সব জানা আছে, ওটা বাবুরাম সাপুরে হবে না, বাপুরাম সাপুরে। আর মুর্শিদাবাদে একটা সুর আছে না, এটা না, তো ওটাই বলতে হবে। আরে তুমি জানো না, এটা বাপুরাম সাপুরে। মহা মুশকিল কাণ্ড। আচ্ছা ঠিক আছে, তো এটাই হলো, বাপুরাম সাপুরেই না হয় হলো। তো কি করে বাপুরাম সাপুরে? ওই স্কুল ছুট ছেলে মেয়েরা, তাদের মধ্যে আমার এখনো মনে আছে 3 জনের অলরেডি তারা উইডো বলে, তাদের 3টে করে হয়তো 14-15 বছর বয়স মেয়েটি 3টে করে ওড়না দিয়ে আসতে হতো, কারণ মুখ দেখাতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে ওরা একটা গল্প তৈরি করলো যে একটা বাপুরাম সাপুরে একটা বাচ্চা ছেলে, সেটা আমরা আমাদের ক্রাইসিস অফ চাইল্ডহুডেও পরে করি, যে যে ছেলেটি ঘুরে ঘুরে বাঁশি বাজায়, সাপ খেলা দেখায়, তার পরিবর্তে পয়সা পায়, সেই ছেলেটির সঙ্গে একটি বন্ধু হয়েছে, যে ছেলেটি স্কুলে যায়, সেই ছেলেটির কোনো গুরুত্ব নেই, মানে সেই ছেলেটা একটা কিছুই পারে না, কিন্তু যে সাপুরে সে অনেক কিছু পারে। সে গাছ থেকে আম পাড়তে পারে, দরকার হলে ঝোড়া নিয়ে বাজারে বিক্রি করতে পারে, সে বাঁশি বাজিয়ে সবাইকে মুগ্ধ করতে পারে, সে দরকার হলে বেড়া বেঁধে দিতে পারে। স্কুলে গিয়ে কি হবে? তো তাকে ওই উল্টো দিকের ছেলেদের খোঁজের জন্য বললাম, তাহলে যে ছেলেটা স্কুলে যাচ্ছে সেটা খুব বোকা। বললো অবশ্যই বোকা, কেন বোকা হবে না? আমি যখন স্কুলে যাই 5 বার করে, বাড়িতে এসে 10 বার মার খাবো। 5 বার স্কুলে গেলে যে 10 বার মার খাবে, সে সত্যি তো কেন স্কুলে যাবে? তো এখানে আমার একটা ভয়ঙ্কর শিক্ষা হয়েছিল, যে ওই যে থিয়েটারটা আমাদের তৈরি হচ্ছিল, ও হয়তো বুঝছিল না, কিন্তু আমি শিখছিলাম ওর থেকে প্রত্যেকটা মুহূর্তে, যে সত্যি আমাদের জীবনের যাপনে কোথায় এই রঙ্গমঞ্চ, মঞ্চ বা এই অভিনয় যাপনটা জড়িয়ে যায়। না, কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ছেলেটা যে স্কুলে না যাওয়ার পক্ষেই কথা বলছে, হ্যাঁ, তাকে এবং তাদের স্কুলের দিকে টেনে আনা গেল কি? হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম। তো এটা আচ্ছা, 1 মিনিট, আলোটা জ্বেলে দেওয়া যাবে? সবাইকে দেখতে পেলে আরো। তো এই যে ছেলেটি, ওর সাথে এবার ওইখানে তো আরো 3-4 জন ছিল যারা মাঝে মাঝে স্কুলে যায়, মাঝে মাঝে স্কুলে যায় না। এবার তাদেরকে যখন বলা হচ্ছে তারা ওই কবিতাটাই শুধু বলবে কেন, আরো অনেক কবিতা আছে, এবার আরো অনেক কবিতা সেই ছেলেটি জানে না। তোরা কোত্থেকে পেলি এই কবিতাগুলো? স্কুলে গিয়ে পেয়েছি। তো এবার সেখানেই যে গল্পগুলো, ওরা ম্যাক্সিমাম সহজ পাঠের গল্পগুলোই বেঁচেছিলাম আমরা, তো ওটাতে ওর মনে হলো যে না, কিছু আছে স্কুলে, এরা আমাদের কথাগুলোই বলছে, কিন্তু আমাদের মতন করে নয়। ওটাই আমরা ক্লাসও করিয়েছিলাম, মানে ক্লাস করিয়েছিলাম বলতে থিয়েটারটা ওটাই তৈরি করেছিলাম যে ওইভাবেই হচ্ছে। তো সেই ছেলেটিরই বাবা ঠিক 1.5 দিন পরে এসে বলে গেল, ও আস্তে আস্তে ওই ওদের থেকে অন্য যে কবিতাগুলো আছে, ওরা ক্লাসে যে প্রার্থনাগুলো করে, সেগুলো ও আস্তে আস্তে শিখছে থিয়েটারটার মধ্যে দিয়ে, অন্য বন্ধুদের থেকে, একেবারেই আমাদের থেকে নয়। কারণ ওদের ভাষাটাও যেহেতু অন্যরকম, প্রথমে অ্যালাউই করছিল না। আর
যাকে 3টে ওড়না দিয়ে ঢেকে রাখতে হয়, ওখানে এখনো এই বৈশিষ্ট্যটা আছে। আমি 2 দিন আগেও গিয়ে দেখেছি যে আপনি যদি ওর নাম জিজ্ঞেস করি তো ওর নামটা বলবে না, তার পাশে 3 জন পরে যে আছে সে তার নামটা বলবে। আবার যখন 3 জন পরে যে আছে তার নাম জিজ্ঞেস করা হবে তখন এই উত্তর দেবে। তো ওদের যখন বলা হয় যে কথা তো বলা যায়, তখন আস্তে আস্তে ওদের ওই পরতটা খুলতে থাকে যে না, অভিনয় করতে করতে তো কথা বলা যায়, আস্তে আস্তে বন্ধু হওয়া যায়, মাঝে মাঝে তাহলে স্কুলে গেলে আরও কিছু শেখা যাবে, বলা যাবে। এবং তাতে একেবারে প্রাথমিক পর্যায়ে যেভাবে বোধহয় থিয়েটার হয়েছিল সেটাই হয়েছিল। ওই ছেলেগুলো যারা কোনোদিন স্কুলে যায় না, তারা যে এই 3 দিন কি করলো, এবং 1.5 দিন পরে তার বাবা তো আসতে দিচ্ছে না, আর মাকে তোকে বোঝাতে হবে যে ও কেন আসবে এখানে। ও এইখানে অন্য বন্ধুদের থেকে যা যা শিখেছে সেইগুলো মাকে বোঝাতে লাগলো, বাকিদেরকে বাড়ির ইয়েতে বোঝাতে লাগলো। আমি তখন ওই এনজিও আশা ওদেরকে বললাম আমাদের কাজ হয়ে গেছে, এবার ওরাই করতে থাকবে। তো ওই ছেলে মেয়েগুলো যারা কোনোদিনই স্কুলে যাবে না এবং গেলে কি কি ক্ষতি হবে সেটাই তার বাবা মারা মাথায় ঢুকিয়ে রেখেছিল, তারা উল্টে বাবাদেরকে বোঝাতে থাকলো যে আমি তো একটু জানি না, ও আমার কাছে পাঙ্গা নিয়ে নিল, আমি হেরে গেলাম ওর কাছে, ও 4টে বলে দিল, আমি একটাও পাচ্ছি না, ওই একটাই জানি। তো এইভাবে একটা থিয়েটারের জার্নি হয়েছিল। আমার মনে হয় যে থিয়েটার এইভাবেও শেখাতে পারে। এইটা একটা খুব ইন্টারেস্টিং গল্প, এবং এটা আমাদের খানিকটা অচেনা জগতের গল্পও বটে। আমরা তো ওই ধরনের ছেলেপুলেদের সঙ্গে মুখোমুখি হওয়ার সুযোগ খুব একটা হয় না, মানে এখানে যারা আছেন তাদের অনেকেরই হয় না। কিন্তু দেবলীনা একটা স্কুলে পড়ায়, সেই স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল, সে খুব মানে কায়দা কানুনের স্কুল। আমি সেখানে গিয়ে দেখেছি আর কি, ওখানকার অভিজ্ঞতাটা বা ওখানে ছেলে মেয়েদের থিয়েটার শেখানোর ব্যাপারটা কিভাবে হয় না হয় সেইটা নিয়ে একটু বলুন। প্রথমেই স্যারকে আমার প্রণাম জানাই এবং শিল্পী সংঘকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এরকম একটা আলোচনা সভায় কথা বলবার সুযোগ করে দেওয়া, নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। এবং কৃতিদি এখানে বসে রয়েছেন, আমি শুনছিলাম মুগ্ধ হয়ে, এবং খানিকটা ঈর্ষা, একটা অসুয়াও অনুভব করছিলাম যে এরকম কোনো অভিজ্ঞতা, সরাসরি প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই, আমার ভান্ডারে নেই। যাই হোক, মানে এইভাবেই তো আমরা একে অপরের সঙ্গে মিশি, কথা বলি এবং কথা বলে তার অভিজ্ঞতা জেনে নিজেকে খানিকটা সমৃদ্ধ করি। ভবিষ্যতে যখন ভাববো তখন এই যে কৃতিদির যে অভিজ্ঞতা শুনলাম সেটাও আমার কোথাও মাথায় থাকবে। একদম প্রথমে বলি, যখন এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, আমি প্রথম টেলিফোনটা স্যারকেই করেছিলাম যে স্যার এরকম একটা বিষয় কি নিয়ে বলা যায় বলুন তো, কি বলা যায়, কোন কোন দিকগুলো। স্যার বললেন এইসব আর কেউ জিজ্ঞাসা করে নাকি, তুই রোজ স্কুলে যাস, ওদের যেরকম শেখাস সেখানে যা বুঝবি তেমন বলবি, আর কিচ্ছু না। আর একটাও কথা না, বিশ্বাস করুন ফোনটা কেটে দিয়েছিলেন। এবং আজকে আসার পথে বললেন তৈরি হয়েছিস? না, নানান রকম ভাবনা মাথার ভেতর চলছে, আমি যাচ্ছি, আমি ঘেঁটে দেবো, আমি প্রশ্ন করব। এবং এটা আমি মিডুম তো আমাকে শঙ্করদা বলেননি, বলে শঙ্কর বলবে কি করে, ও তো জানেই না, এটা তো আমি এইমাত্র ঠিক করলাম, গিয়ে বলবো। তো এইটা একটা সব থেকে বড় শিক্ষা আমার মনে হয়, যেটা কোথাও থিয়েটার দেয় আমাদেরকে, যে আগে কি ঘটতে চলেছে জানি না, সম্পূর্ণ হয়তো কোথাও হতে পারে আমি অপ্রস্তুত, কিন্তু স্যার একটু আগে চেয়ারে বসে বলছিলেন না, আরে যেটা নিয়ে কিচ্ছু জানি না সেটা নিয়ে অন্তত 40 মিনিট আমি কথা বলতে পারি। 40 মিনিট অনেক দূরের ব্যাপার, অন্তত 5 মিনিটও যদি কথা বলতে পারি, আমার মনে হয় এই শিক্ষাটা কোথাও থিয়েটার দেয়, থিয়েটার করায়। তো স্যারের প্রশ্নে আসার আগে সরাসরি বলি, আমার হঠাৎ মনে হলো যে সত্যি তো আমি যেসব বাচ্চাদেরকে ক্লাস করাই ওরা কি ভাবে, মানে ধরুন ওদের ক্লাস 4 অবধি ড্রামা থাকে না কো কারিকুলার অ্যাক্টিভিটিসে। আমি যে স্কুলটার সঙ্গে যুক্ত অগ্রসর বয়েজ, সেখানে এখন আগে ক্লাস 6 থেকে থাকতো, এবং ড্রামায় বাচ্চাদের অসম্ভব একটা আগ্রহ তৈরি হচ্ছে, আমরা ওয়ার্কশপ করালে অনেক বাচ্চা তাতে অংশগ্রহণ করছে। এইটা দেখে স্কুল কর্তৃপক্ষের মনে হয়েছে যে আরেকটু ক্লাস বাড়ানো দরকার, এবং গত সেশন থেকে 5ম শ্রেণী থেকে ওই মানে কো কারিকুলারে ড্রামা চালু হয়েছে। তা আমার মনে হলো কয়েকজন যাদের ফোন নাম্বার রয়েছে তাদের সাথে একটু কথা বলে দেখি। তাদের এখন অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, তাদের ছুটি চলছে, যে তোমরা আগে তো ড্রামা করতে না, যবে থেকে তোমরা ড্রামা ক্লাস করছো তারপর থেকে কি তোমরা কিছু পরিবর্তন অনুভব করছো তোমাদের রোজকার জীবনে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে? আমার খুব বলতে ভালো লাগছে, ভাগ করতে ইচ্ছে করছে আপনাদের সঙ্গে,
একজন সবার আগে যেটা বলল যে ম্যাম তুমি যখন শেখাও বা বিভিন্ন আলাদা আলাদা চরিত্রদের কথা বলো, বা হয়তো কোনো একজন মানুষ, যে মানুষটার একটা গল্প ওদেরকে শোনানো হলো, হয়তো সে কাল্পনিক নয়, হয়তো সে সত্যিকারের একজন মানুষ, হয়তো কোনোদিন রবি ঠাকুরের ছোটবেলার কোনো একটা ঘটনা সেটা ওদেরকে বলে ওদের দিয়ে অভিনয় করানো হলো। ওরা তখন বলছে যে এইটা যে শুনছি এবং তারপরে গিয়ে যখন ভাবছি করছি, তখন কোথাও ভীষণ একটা অনুপ্রেরণা পাচ্ছি যে আচ্ছা এভাবে তো ভাবা যায়। কারণ এখন বেশিরভাগই একটি করে সন্তান এবং তারা কোথাও না কোথাও একাকিত্বের শিকার, এবং সেই একাকিত্বটাকে ঘুচিয়ে দেওয়ার একটা খুব সহজ মাধ্যম তারা বেছে নিয়েছে মুঠোফোন, মোবাইল ফোন। তারা কিন্তু কল্পনাই করতে পারে না একটা ছোট্ট ছেলে, তাকে চাকর নিজের কাজ সামলাবে বলে একটা গণ্ডি দিয়ে বসিয়ে দিয়েছে, তার সামনে শুধু একটা খোলা জানলা, সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে একটা খিড়কি পুকুর, সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে একটা বট গাছ, সেই খিড়কি পুকুরে 5 জন মানুষ এসে স্নান করছে, 5 জনের চান করার ধরন 5 রকম। এইটা ওদের কল্পনায় নেই। এবং এই সূত্রটা যখন ধরিয়ে দিতে পারছি, তখন ওরা নিজেদের একাকিত্বটাকে অন্য রকমভাবে যাপন করার চেষ্টা করছে। এই উত্তরটা আমি এই দুদিনে ওদের কাছ থেকে পেয়েছি। তা আমার মনে হয়েছে এটা একটা কোথাও আমরা করতে পেরেছি। আরেকজন যেমন বলল যে ম্যাম তুমি যেটা সবসময় বলো যে অবজারভেশন একটা খুব বড় করুন। আমি পাশে ওর মায়ের গলার আওয়াজ পাচ্ছি, ওর মার সামনেই আমি ওর মায়ের ফোনেই ফোন করেছি এবং আমার সাথে কথা বলছে। তো যার যে কজন অভিভাবক এখানে আছেন তাদেরকে বলছি, এই কথাটা কিন্তু বলছে এবছর ক্লাস 6-এর অ্যানুয়াল পরীক্ষা দিয়েছে একটি ছেলে। তাহলে কোথাও মানে থিয়েটার অন্যভাবে তার বোধের কি বিকাশ ঘটাচ্ছে সেই আলোচনা আমরা আরেকটু পরে যাব। তার দর্শন, তার চিন্তা ভাবনা, তার দৃষ্টিভঙ্গি তৈরি করতে কি প্রভাব ফেলছে সেখানে আমরা আরেকটু বাদে যাচ্ছি। কিন্তু যেটা মানে একদম প্রাথমিকভাবে বাবা মাদের ধারণা থাকে, বিশেষ করে ক্লাস 9-এ ওঠা মানেই কোকারিকুলার এক্সট্রা কারিকুলারে পরিণত হয় এবং যে যেটা শিখছে সেখানে একটা সেটা বন্ধ করার একটা প্রবণতা। না 2 বছর বাদে বোর্ড, তো 2 বছর থাক। তারপর এই যে 2 বছর থাকছে, মাঝে পাচ্ছে সেই ছেলেটি বা মেয়েটি মাত্র 3টে মাস, তারপরে তো আবার 2 বছরের কোপে পড়ছে সে। তো কিন্তু আমার মানে শ্রী সৌমিত্র বসু আমার গুরু, আরও একজন আমার গুরু, তিনি শারীরিকভাবে নেই কিন্তু আছেন কোথাও, রমাপ্রসাদ বণিক। তিনি একটা কথা খুব বলতেন যে 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 কাজটা করতে ভালোবাসে সে সেটার জন্য ঠিক সময় বার করে নেবে। এবং যখনই যে বাচ্চাটা অভিনয় করতে ভালোবাসে বা যে বাচ্চাটা গান গাইতে ভালোবাসে, ও যখনই জানবে যে আমি যদি পড়াশোনাটা পাশাপাশি ঠিক করে না করি তাহলে আমার অভিনয় করার জায়গাটা বন্ধ করে দেওয়া হবে, তাহলে আমার গান শেখার জায়গাটা বন্ধ করে দেওয়া হবে, না বাবা আমি এটাও করি ওটাও করি। এটা কিন্তু ওদের ভেতরে কাজ করে, বিশ্বাস করুন। আমরা যারা ওদের নিয়ে কাজ করি এটা আমরা জানি। তাই আপনাদেরকে অনুরোধ করব একটু ওদের ওপরে ভরসা রাখুন। বাকি আলোচনায় আমরা আস্তে আস্তে আসবো। আমার এখানে একটা কথা মনে হয়, সেটা আপনারা সকলে ভেবে দেখবেন। এরা তো জানেই, মানে এরা তার মধ্যে দিয়েই গেছে বা তার মধ্যেই আছে। সেটা আমি যদি ওই রকম করে ভাবি থিয়েটার নিয়ে লেখাপড়া, তো লেখাপড়া ব্যাপারটা কি? লেখাপড়া ব্যাপারটা কি এইটাই খুব ওই আমার ভাষায় ঘেটে গেছে। লেখাপড়া মানে এখন আমাদের কাছে যে গোটাগত টেক্সট বই আছে, স্যার ক্লাসে এসে কিছু কথা বলেন, কিছু বই টই আছে, অন্য রেফারেন্স বই টই আছে, সেইগুলো পড়ে মুখস্থ করে এইবারে সেইটা পরীক্ষার খাতায় লিখে দেওয়া, তারপরে সেটা ভুলে যাওয়া। আপনারা খবরের কাগজে ছবি টবিও দেখেন নিশ্চয়ই, যে পরীক্ষা শেষ হওয়ার পর হুল্লোড় করে টেক্সট বইয়ের পাতা ছিঁড়ে উড়িয়ে টুড়িয়ে উল্লাস টুল্লাস ইত্যাদি ইত্যাদি করা হয়। তাহলে ওটা শেষ হয়ে গেল, চুকে গেল, ওর আর জীবনে কোনো দরকার নেই। কিন্তু এই যে লেখাপড়া ব্যাপারটা, তার সঙ্গে কোথাও জীবনের একটা কোনো যোগাযোগ আছে, সম্পর্ক আছে, এইটা বোঝবার জন্যে আমাদের লেখাপড়ার সঙ্গে কোথাও একটা বাধ্যতার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটা তোমায় করতে হবে, এর পরীক্ষা আছে, পরীক্ষায় তোমায় ভালো নম্বর পেতে হবে, এগুলো কতগুলো বাধ্যতার জায়গা রয়েছে। এই বাধ্যতার জায়গা থেকে যদি সরিয়ে একটা স্পেস ওদের জন্য তৈরি করে দেওয়া যায়, যেখানে ওরা নিজেদের ইচ্ছে মতো হৈ হৈ করতে পারবে, মজা করতে পারবে, নিজেদের ইচ্ছে মতো নিজেকে প্রকাশ করতে পারবে। এই যে ছেলেগুলো বলছে যে ম্যাম করতে খুব ভালো লাগে, ভালো লাগে কেন? তার কারণ হচ্ছে সে নিজের মতন করে নিজেকে প্রকাশ করতে পারে।
সেই প্রকাশটা ঠিক না ভুল, টেকনিক্যালি ঠিক হলো না ভুল হলো, ওই বলে না ভাঁড় মেজা, আসল কথা তো লিখে দেবেন। আমি সেইটা নিয়ে একটা নাটক বানালাম, উত্তরটাই কিন্তু নাটকের মতন করে, ঘটনা তাতে সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, চিরস্থায়ী বন্দোবস্ত তারা। সেখানে সত্যি সত্যি চরিত্রগুলো আসছে, তারা কথা বলছে, তাদের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটছে। এবং আমি আপনাদের একটা উদাহরণ বলি, সেটা বললে আপনারা বুঝতে পারবেন যে যাদবপুরের ভেতরের দিকের কোনো একটা স্কুল, সেখানে মিড ডে মিল খাওয়া হয়, একটা টিনের চালা আছে, সেখানে নাটকটা হচ্ছে। আমরা যেটা করতাম, পেছনে একটা কালো পর্দা টাঙিয়ে দিতাম, তার ভেতর থেকে বেরোতো আবার ঢুকিয়ে দিত, বেরোতো আবার ঢুকিয়ে দিত, এই হচ্ছে। আর আমাদের একটা টেবিল থাকতো, একটা টেবিল আর একটা চেয়ার, সেটা ব্যবহার হতো নাটকের মধ্যে। তো সেইখানে একটা জায়গায় আছে যে বাহাদুর শাহকে, শেষ সম্রাট বাহাদুর শাহ, তাকে ইংরেজরা রেঙ্গুনে নিয়ে যাচ্ছে। সেটা কিভাবে করা হতো, গুগলে দেখবেন বাহাদুর শাহের একটা ছবি আছে, তার একজন বেগমের সঙ্গে তিনি বসে রয়েছেন, খুব হতদরিদ্র অবস্থা। তো সেই ছবিটা আমরা ফ্লেক্স করে দিয়েছিলাম। এইবারে সেই ফ্লেক্সটা দুজন ধরতো, বড় ফ্লেক্স, সেই ফ্লেক্সটা দুজন ধরতো, মঞ্চের এদিক থেকে ওদিক পর্যন্ত চলে যেত, আর পেছনে একটা আজান শোনা যেত। পেছনে তো একটা কালো পর্দা, তার এপাশ থেকে সব দেখা যাচ্ছে, দর্শককে দেখা যাচ্ছে। আমি পরিষ্কার দেখলাম অন্তত ফার্স্ট রো সেকেন্ড রো এর মেয়েগুলো, মেয়েদের স্কুল, মেয়েগুলোর চোখে টলটল করছে জল। তার মানে এই যে পাঠ্যটা, এই পাঠ্যটা কোথাও তার ইমোশনকে, তার আবেগকে ধাক্কা দিচ্ছে। আর এটা আপনারা সকলে জানেন যে কোনো একটা কিছু যেটা আমার আবেগকে ধাক্কা দেয়, সেই ব্যাপারটা কিন্তু আমার মনের মধ্যে থেকে যায় অনেক বেশি করে দেন ওই তথ্য হিসেবে। ক্লাসে মাস্টারমশাই যেটা বললেন না বললেন, আপনি খেয়াল করে দেখবেন, আমার মনোজ মিত্র একবার বলেছিলেন, আমি যখন অধ্যাপক হয়েছি, তো এই সমস্ত তাই নিয়ে একদিন কথা হচ্ছিল, এই পাড়া দিয়েই যাচ্ছিলাম আমরা, মনে পড়ছে আমার, বেলিলিয়াস রোড দিয়েই যাচ্ছিলাম। তো মনোজ মিত্র আমাকে বললেন যে ক্লাসে না যত পারো গল্প বলবে, গল্পের মধ্যে দিয়ে পড়াবে, দেখবে গল্প মানে কি, গল্পের ভেতর দিয়ে ওই ইমোশনগুলো তৈরি হয়ে যাচ্ছে। তাই বলছে এই ইমোশনগুলো তৈরি করার ব্যাপারটা, এইটা কৃতি এবং দেবলীনা কিভাবে তৈরি করে তার ছাত্রদের দিয়ে, সেইটা নিয়ে যদি ওরা কিছু একটু বলে। স্কুলেও থিয়েটার করি আমি, ওই জন্য প্রথম হাতিয়ার থাকে আমার ওই খেলাগুলো। ওই যে বইয়ের পাতা উল্টানো আর হাতে কিছু কাগজ দিয়ে দেওয়া, সারাক্ষণ সেগুলো নাড়াঘাটা করা, ওটা আমাদেরই বেশিক্ষণ ভালো লাগে না। তো ওই বাচ্চাদের কেন লাগবে ভালো, যারা জগৎটাকেই দেখে না, চেনে না। তো সেই জন্যই প্রথম খেলা গেমগুলো যখন খেলতে থাকে ওরা না, ওই স্যার তো জানেননি, মানে যে 5 জনকে ছুতে হবে, বা সেটা কখনো 2 জন, কখনো 1 জন, কখনো 10 জন, এই ছোঁয়াটার মধ্যে দিয়ে একটা তো বন্ডিং তৈরি হয়। এই গেমগুলো খেলতেই আমরা একটা ইমোশনাল জায়গায় বন্ড করি। এবং এটা চলতে মোটামুটি যখন 3-4 মাস পরে বুঝে যায় যে কোন বাচ্চারা আসবেই, তাদের বাবা মারাও সেভাবে আটকাবে না, দলে থাকবে। তো প্রথম আমি যে কাজটা করি স্যার, সেটা হচ্ছে আমাদের এখানে খুব কাছে বোটানিক্যাল গার্ডেন নিয়ে চলে যাই তাদেরকে, দিয়ে প্রথমে বলি তোরা প্রথম আধ ঘন্টা ফ্রি, যার যে কোনো জায়গায়, যে কোনো স্পেসে, যে কোনো গাছের কাছে যেতে পারিস, কথা বলতে পারিস, যা ইচ্ছা করতে পারিস। আধ ঘন্টা পরে আবার এখানে আমাদের দেখা হচ্ছে। তো আমি দেখেছি ওই যে ওদেরকে ওই মুহূর্তটুকু ছেড়ে দেওয়া হলো না, এবং ওরা আরো বেশি সচেতন আমাদের থেকে। ওরা কিন্তু ঘাড় ঘুরিয়ে দেয়, তোমরা নজরদারি করছো না তো, তোমরা বললে ছেড়ে দিচ্ছ, চিটিং করছো, আমাদের দেখছো কেন, আমাদের দেখা চলবে না। তো আমি দেখলাম একটি বাচ্চা ছেলে দিকে একটা গাছ এরকম উঠে, এরকম বসা আছে, তার উপরে উঠে গেল, উঠে গিয়ে সে ওখানেই রাজা সাজছে, ওখানেই তার সাথে তার কত কথা বলছে। তো ওকে যখন আমি বললাম যে কথাগুলো বলবি, এটা পার্সোনাল ছিল, একটুখানি শুনি, এটা পার্সোনাল ছিল, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে বানিয়ে বলবো, সেটা কি ঠিক হবে? তো একে আমি আলাদা করে কি শেখাবো স্যার? ও তো বুঝেই যাচ্ছে যে কি করতে হবে। আমাদের মনে হয় যে এই কতটা প্রোডাকশন হয়ে উঠলো, কতটা প্রোডাক্ট হয়ে উঠলো, সেই দূরটা তো খুব একটা যাই না স্যার। মানে আমার নিজেরও ভালো লাগে, আমার মনে হচ্ছে কতটা আনন্দটা থাকলো, কি একদম
সেইটার থেকেই একটু ঝোঁকটা বেশি থাকে, এবং প্রত্যেকটা ক্লাসের পরেই আমি দেখেছি তাদের বাবা মাদের ওই অভিযোগগুলো চলে যায়, পড়তে বসে না, ফোন দেখছে, ওই অভিযোগগুলো ওদের চলে যায়। ফোন দেখলেও ওদের যখন দেখা হলো তোমরা কোন কোন গাছগুলো দেখেছো, যার যে গাছটা প্রিয় তার কাছে গেছিলে তো তার নামটা কি জানা হয়েছে, না জানি না তো। এবার ওরা কিন্তু নিজেদের খোঁজেই আবার নামটা জানতে যায়। তারপরে ফিরে এসে পরে আমি দেখেছি ওরা এরকম, আমার কাছে পাতাও আছে, মানে ওদের ওই প্র্যাকটিক্যাল খাতা যেরকম হয় না, ওই গাছটা সম্পর্কে ওরাই কিন্তু গুগল ঘেটে ঘেটে বিস্তার তথ্য বের করেছে, সেগুলো লিখেছে, তাই নিয়ে নাটক লিখেছে, কেউ কবিতা লিখেছে, কেউ সুর দিয়ে গান করেছে। তো এইগুলো তো ভিতরেই আছে। আর আজকের অর্থনীতিও তো এই কথাটা বলছে যে শুধু উৎপাদন মানেই প্রোডাকশন নয়, মানে ধান থেকে কতগুলো ধান হলো, রূপান্তর হয়ে কতগুলো কিছু হচ্ছে, সেই প্রোডাকশনের কথা বলছে না তো। উপভোক্তা যে অভাব এখন চারপাশে এসে দাঁড়াচ্ছে, সেই অভাব মোচনের জন্য যে সঙ্গীত সৃষ্টি করে রোজগার করছে বা থিয়েটারের মধ্যে দিয়ে রোজগার করছে, সেটাও তো অর্থনীতির মধ্যে চলে আসছেই। তুই লিখেছিস এই সমস্ত শেখনার না 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 বোয়াল এই সমস্ত হবে না, ওই জন্যই আমি ঘেটে দিয়েছি এগুলো বাদ। ওরে ব্যক্তিগত অভিজ্ঞতাটা বল। ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে যখন প্রথম একটা ড্রামা ক্লাস শুরু হয় একটা নতুন একাডেমিক সেশনে, একটা প্রশ্ন অনেকের কাছে থাকে যে ম্যাম এই যে ধরো কাঁদে, চোখ দিয়ে জল পড়ে, কি করে হয় বলো তো? একজন হয়তো একটু বেশি জানে বা বাড়িতে আলোচনা শুনেছে, তুই জানিস না গ্লিসারিন দেয় তো। ম্যাম কখন দেয় গ্লিসারিন? আরে জলটা পড়লো না, ডিরেক্টর বললো কাট, গ্লিসারিনটা লাগিয়ে দিল, জলটা রেডি হয়ে গেল, অ্যাকশন, জল পড়লো। আমি শুনছি চুপ করে, বেশ ভালো লাগছে। আইলাম আর যখন লাইভ অভিনয় করছো থিয়েটারের মঞ্চে, তখন সেখানে তো ডিরেক্টর কাট বলছে না, ক্যামেরাম্যান কাট করছে না, তখন কি করে গ্লিসারিনটা কখন দেবে? ধরো প্রথমে তুমি রেগে গিয়ে ঝগড়া করছো, তারপরে তুমি শেষে কাঁদছো, তা আগের থেকে গ্লিসারিন লাগবে, ঝগড়ার সময় চোখ দিয়ে জল পড়বে, তখন চুপ। এবারে হলো আমাদের কাছে একটি স্কুল, সেখান থেকে আমরা একটা কম্পিটিশনের আমন্ত্রণ পেয়েছিলাম এবং আমাদের স্কুলের 4টি বাচ্চা সেখানে গিয়েছিল। সেখানে ছিল নির্বাক অভিনয়, কোনো সংলাপ থাকবে না, কিন্তু মূকাভিনয় না, মানে মাইম নয়, স্বাভাবিক অভিনয়, কিন্তু নির্বাক, কোনো সংলাপ থাকবে না, এবং লটারিতে যে বিষয় উঠবে সেই বিষয়ের উপর। লটারিটা হয়েছে আমাদের কম্পিটিশনের 7 দিন আগে, যে সেই স্কুলে আমাদের স্কুলের পক্ষ থেকে যিনি গিয়েছিলেন তিনি সেই লটারিতে অংশ নিয়েছিলেন, এবং আমাদের উঠেছিল বিষয় টাচ, স্পর্শ। তা আমি ওদের নিয়ে বসলাম, এক একজন এক এক রকম বলছে। তা আমার হঠাৎ একটি ছেলে বলল, ম্যাম আমি টাচ বা স্পর্শ বলতে সবার আগে কি মনে হয়, যে আমরা যে টাচ করছি কিছু। তো একজন বললো, ম্যাম গুড টাচ, ব্যাড টাচ। আমি বললাম হ্যাঁ, ভেরি গুড। আর কি মনে হয়? আর কাদের ক্ষেত্রে টাচ খুব ইম্পর্টেন্ট? তখন ওরা শুনতে শুনতে বললো, ম্যাম যারা ব্লাইন্ড। আলাম অ্যাবসলিউটলি, যারা ব্লাইন্ড। এবার আমাদের যেহেতু পুরো বয়েজ স্কুল এবং যেহেতু একটু ছোটদের নিয়ে কাজ করছি, তো আমার মনে হলো গুড টাচ ব্যাড টাচ এটা হয়তো আরও অন্য স্কুল অনেক করবে। তো যার মুখ থেকে এলো ব্লাইন্ড, আমার মনে হলো সেই দিকটা ধরে যদি আমি ওদের কিছু করাই, তাহলে হয়তো ওরা বুঝতে পারবে, মানে গুড টাচ ব্যাড টাচ তো নিশ্চয়ই শিখবে, কিন্তু তার পাশাপাশি বুঝতে পারবে যে যে মানুষের একটা গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় কোনো কাজ করে না, সে কিভাবে তার অভাববোধটা মেটায়, সেটা কোথাও সে বুঝতে পারবে। আমরা এরকম একটা গল্প ভেবেছিলাম যে একটি ছেলে, সে জন্ম থেকেই অন্ধ ছিল, তো তারপর একটা দীর্ঘ ট্রিটমেন্টের পর সে তার দৃষ্টি ফিরে পাচ্ছে। আমাদের 4 মিনিটের একটা চান্স ছিল, 4 মিনিটের ভিতর করতে হবে, এবং দৃষ্টি ফিরে পাওয়ার পর যখন তাকে প্রথম ডাক্তারের কাছে সে এসছে তার সার্জারি পর চেক আপে, এবং ডাক্তার বলছে এবার তুমি আস্তে আস্তে চোখটা খোলো। খুলতে গিয়ে যেটা হয়, প্রথমে পারছে না, চোখে আলোটা লাগছে খুব বেশি, তারপর ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে, এবং তার সামনে তার বাবা আসছে, তার ছোট ভাই আসছে, সে অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে, কারণ সে তো জন্ম থেকেই অন্ধ। সে বাবাকে জানে, বাবা স্পর্শটা জানে, কিন্তু বাবার মুখটা কেমন সে জানে না। সে ভাইয়ের স্পর্শটা জানে, ভাইয়ের মুখটা কেমন সে জানে না। তো আমরা করেছিলাম যে ভাই এসে যখন
বাবা প্রথমে বসলো, ছেলেটা চোখটা নিজের আবার বন্ধ করে নেয়, মানে আবার নিজেকে ওই অন্ধকারে ফিরিয়ে নিয়ে যায়, গিয়ে আগের মতন হাত দিয়ে যেভাবে বাবার মুখে ও হাত বোলাতো সেইভাবে করতে গিয়ে যখন সে যখন স্পর্শ করছে তখন সে বুঝতে পারছে আচ্ছা এ তো বাবা। তখন সে মুখ দিয়ে ডেকে উঠছে এবং তাকিয়ে দেখছে আমার বাবাকে এরকম দেখতে। তো এরকম একটা বিষয় ছিল। তো ওরা যখন করছে, এবার কখনো কখনো আমি করে দেখাচ্ছি, ওরা বড্ড ছোট তো একটু করে দেখাতে হয়। হঠাৎ একজন বললো, ম্যাম দেখো তুমি করছো তোমারও চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর তুমি যখন করছো ওরও চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি যখন করছো কেন কাঁদছে না? আমি তাহলে তোকে জিজ্ঞাসা করো কেন কাঁদছে না। এইটা কোথাও ওর কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেল। ভাবলাম তুই এটা ভেতর থেকে বোঝ যে আজকে একটা, এবং ওদের মা নেই, এবং আজকে এরকম একটা আনন্দের দিন তুই জীবনে প্রথম দেখতে পাচ্ছিস, এবং দেখতে পেয়ে বাবাকে তুই টাচ করে চিনছিস, সেটা বাবা তুই দেখছিস, ছোট ভাইকে দেখছিস, মাকে দেখছিস কিন্তু ছবির ফ্রেমে। তো এটা তো একটা আনন্দ, তার পাশাপাশি একটা অসম্ভব কষ্ট, একটা যন্ত্রণা। যে বাবা করছিল তাকেও বোঝালাম যে এই দিনটার জন্য অনেক স্ট্রাগল করেছো তুমি, তোমার স্ত্রী, কিন্তু আজকে সে নেই, আজকে তোমার ছেলে দেখতে পাচ্ছে। তারপর ওরা যখন এটা বুঝতে পারলো, তখন দেখলাম ওরা নিজেরাই সেই জায়গাটা তৈরি করছে, এবং অনুভবের সেই জায়গাটা কোথাও ওরা পৌঁছতে পেরেছিল, এবং ওরা প্রথম পুরস্কারও পেয়েছিল এই প্রতিযোগিতায়। এরকম কিছু কথা ছিল ওখানে, যা দিকো যাকে বল, এরকম সেটুকুই শুনেছে। আমি প্রথমে চুপ করে দেখলাম। তো তারপরে তাদেরকে আমি যখন বললাম জায়গাটা, যে ধরো তুমি একটা ভ্যাকেশনে গেছো তোমার বাড়ির সবার সঙ্গে, এবং তুমি এটাই জেনে গেছো সবাই একসঙ্গে ফিরে আসবে, সেখানে গিয়ে দেখলে এমন একটা কিছু ঘটলো, তোমার পুরো ফ্যামিলি স্ট্রাকচারটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সবাই ফিরলে না। হয়তো ফিরছো, 3 জন ফ্লাইটে বসে ফিরছো, একজন কফিনে শুয়ে ফিরছে। যে হাসছিল একটু আগে, আমি দেখলাম তার মুখটা প্রথমে বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, তারপর সে মাথাটা নিচু করে নিল। এবং তার পরবর্তী সময় আমি দেখেছি আরো অনেক ঘটনার ভেতর দিয়ে তো আমরা গেছি, তারা নিজেরা সেই সব বিষয় নিয়ে কথা বলছে, এবং এমন কিছু কথা বলছে আমি বুঝলাম যে সেন্সিটিভিটির জায়গাটায় কোথাও একটু অভাব ছিল, সেইটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো আমার মনে হয় এই কাজগুলো করতে গেলে থিয়েটার এটা করতে পারে। অনেকগুলো পয়েন্ট বেরিয়ে এলো, সত্যি সত্যি আমি নিজে খুব উপকৃত হলাম। আমি জানি না আপনারা কিভাবে কি দেখছেন না দেখছেন, কিন্তু আমার নিজের খুব উপকার হলো। আমার মনে হলো থিয়েটার কতকগুলো ব্যাপার করতে পারে, যে কোনো শিল্পই করতে পারে অল্প বিস্তর। থিয়েটারের ক্ষেত্রে এটা আরো বেশি করে হয়, তার কারণ থিয়েটারটা একসঙ্গে অনেকে মিলে করে, তো ফলে ও যেটা বললো যে পারস্পরিক সম্পর্ক, যে সম্পর্কগুলো তৈরি করবার অভ্যাসটা আমাদের বাচ্চাদের মধ্যে আর থাকছে না। আমাদের সকলেরই একটা কি দুটো বাচ্চা, তারা একা একা বড় হয়, পার্কগুলোতে তো ছোট লোকেরা ঘুরে বেড়ায়, কাছাকাছি সেখানে তো আর যায় না। স্কুলগুলো প্রতিযোগিতার জায়গা, তার ফলে স্কুলে কোনো বন্ধুত্ব এরকম ভাবে তৈরি হতে পারে না। স্কুলে বন্ধুত্ব তৈরি হওয়াটাকে প্রতিহত করতে পারবে এইরকম গার্জেনের জন্ম হয়নি, ঠিক বন্ধুত্ব হবে, কিন্তু তার সঙ্গেও একটা কোথাও একটা প্রতিযোগিতার জায়গা, প্রতিযোগিতা বিহীন ভাবে নিজের কল্পনাকে বাড়ানো, নিজের আবেগকে বাড়ানো, এই সমস্ত একটা চর্চা আমাদের সমাজের পক্ষে খুব জরুরি। আমি আপনাদের একটা দুটো কথা বলে শেষ করব। সেটা হচ্ছে, আমি একটা ইংরেজি বইয়ে পড়েছিলাম, সেইটাই বলছি আর কি। সেটা হচ্ছে যে সত্যি সত্যি আমরা সাহিত্য পড়ি কেন, বা শিল্পের কাছে যাই কেন, যদি সত্যি ভেবে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি যে গল্পের বইটা পড়ছি সেই গল্পে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো কাল্পনিক চরিত্র, আমি জানি সেই চরিত্রগুলোর সঙ্গে আমার কোনো মিল নেই, আমি জানি। তা সত্ত্বেও সেই চরিত্রটা আমাকে হাসাচ্ছে, কাঁদাচ্ছে, দোলাচ্ছে, নানান রকম করছে। এটা কেন? বলছেন যে ব্যায়াম করলে যেমন শরীরের মাসলগুলো বেড়ে যায়, তেমনি করে আমরা যদি সাহিত্য বা শিল্পের কাছাকাছি যাই তাহলে আমাদের অনুভব করবার, কল্পনা করবার ক্ষমতাগুলো অনেক বেড়ে যায়। তখন আমি আমার
যে বৃত্তটুকু, সেই বৃত্তটুকুর বাইরের যে মানুষগুলো বা ঘটনাগুলো, সেইগুলোকে আমি অনুভব করতে পারি, সেইগুলোকেও আমি তাদের স্পর্শ করতে পারি, তারা আমার লোক হয়ে ওঠে। আজকের এই যে আধুনিক একটা পৃথিবী বা আধুনিক একটা সভ্যতা আমরা গড়ে তুলছি, আজকেই আমি দেশে পড়ছিলাম ট্রাম্পের একটা কথা, যে কোনো একটা জাহাজ, ট্রাম্প জিজ্ঞেস করেছেন ওদের যারা তার পক্ষের সৈন্য, যে ওই জাহাজটা ভালো ছিল তো ওরা বলছে হ্যাঁ ভালো ছিল, তা ডুবিয়ে দিলে কেন, ওটাকে তো নিয়ে চলে আসতে পারতে। তো তারা বললো না, জাহাজটা ডুবিয়ে দিতে খুব আনন্দ হলো। এই যে নিষ্ঠুর আনন্দ, এই আনন্দটা তখনই তো সম্ভব যখন আমি জাহাজে যারা আছে বা আমার সামনে যে লোকটা আছে, আমি আজকে অনায়াসে শঙ্করকে একটা থাপ্পড় মেরে দিতে পারি। আজ খুব অনায়াসে 5 জন লোক মিলে একটা অসহায় মেয়েকে ধর্ষণ করে দিতে পারে। আমরা কাগজে, পত্রে, টেলিভিশনে তো এগুলো দেখি। এটা তো তখনই সম্ভব যখন আমি যাকে মারছি বা যার সঙ্গে ওই রকম ব্যবহার করছি তাকে আমি অনুভব করতে পারছি না। শিল্প আমাকে এই অন্য লোককে, আমার অনাত্মীয় লোককে অনুভব করতে শেখায়। এটা না হলে, রবীন্দ্রনাথ এটা বলছিলেন যে ম্যাসকুলার সভ্যতা তৈরি করেছি আমরা, সেখানে একটা ফেমিনিন সভ্যতা তৈরি করতে হবে, যে অনুভব করতে পারে, যে অন্যকে নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দিতে পারে। এইরকম একটা চরিত্র, এইরকম মানুষ হওয়া খুব দরকার হয়ে পড়েছে সমাজের পক্ষে। এটা খুব দরকার। খুব নিষ্ঠুর একটা সমাজ তৈরি হয়ে উঠেছে আমাদের চারপাশে। আমরা খুব টিম করে গোটা কতক লোক তার বিরুদ্ধে টিনের তলোয়ার নিয়ে খানিকটা লড়াই করতে পারি। আমি শেষে একটা গল্প বলবো। এই গল্পটা আমাকে বলেছিল তীর্থঙ্কর চন্দ, আপনারা সকলেই তার নাম জানেন। সে একটা মেয়েদের স্কুলে ওয়ার্কশপ করতে গিয়েছিল। তো সেখানে জিজ্ঞেস করেছে যে আচ্ছা, তোমাদের স্কুলে সবচেয়ে মজার ব্যাপারটা কি? তো মেয়েরা সমস্যায় বলেছে যে ধরা যাক আরতি মাসি বলে একজন মাসি আছে, সে হেডমিস্ট্রেসের ঘরের বাইরে টুলে বসে থাকে, সারাক্ষণ ধরে ঢোলে। হ্যাঁ, আর আমরা পেছন থেকে এসে তাকে হাপ্পা বলি, আর সে তাড়াতাড়ি করে জেগে উঠে, খুব জোরে গালাগাল দিতে পারে না, ভেতরে হেডমিস্ট্রেস আছে। এইটা আমাদের কাছে খুব একটা মজার ব্যাপার। তখন তীর্থঙ্কররা যারা ওয়ার্কশপটা করাচ্ছিল তারা বললো আচ্ছা ঠিক আছে, এই আরতি মাসি কেন সারা রাত্রি ধরে ঢোলে, এইটা কালকে তুমি লিখে নিয়ে এসো, যে যার মতন করে যা ইচ্ছে সেই রকম করে এসো। পরের দিন যে লেখাগুলো আমি পেলাম তার মধ্যে আছে, কেউ লিখেছে আরতি মাসি খুব অভাব, সেই জন্য সারা রাত ধরে ঠোঙা বিক্রি করে, তাই দিনের বেলাটা ঢোলে। কেউ বলে আরতি মাসি রাত্রির বেলা অন্য জায়গায় একটা বুড়িকে দেখাশোনা করে, সারা রাত জাগতে হয় তাকে, সেই জন্যে করে। কেউ কোনো মজার গল্প লিখতে পারলো না। আমি বলছি, অনুভব করলে যেটা আপাত দৃষ্টিতে মজার ব্যাপার, সেইটাও কিন্তু খুব সিরিয়াস ব্যাপার হয়ে যায়, সেটাও কিন্তু খুব আবেগের জায়গা হয়ে যায়। এই আবেগটা আমাদের শিক্ষা ব্যবস্থার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। কেউ কোনো মাস্টারমশাই আছেন, কোনো স্কুল আছেন, সেইটাকে প্রাণপণে আঁকড়ে রাখবার চেষ্টা করছেন। আমি খুব নির্দ্বিধায় বলতে পারি যে এই আবেগটাকে রেঁধা দিয়ে চেঁচে দেওয়ার একটা আয়োজন আধুনিক পৃথিবীতে চলছে, এবং আমাদের দেশে, আমাদের বাংলায় তো সেটা খুবই চলছে। তার পেছনে একটা বড় রকমের ষড়যন্ত্র আছে, আমি সেই সমস্ত মধ্যে যাচ্ছি না। কিন্তু আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষজন, তারা এই কাজটা করতে পারি হয়তো। আমাদেরই সন্তান যারা, তাদের ভেতরে আমরা এই আবেগগুলোকে বুনে দিতে পারি, তাদের ভেতরে আমরা এই কল্পনাকে বুনে দিতে পারি, এবং তাদের ভেতরে আমরা এই কল্পনাকে বিশ্বাস করাটাকে বুনে দিতে পারি। আপনারা যারা এখানে আছেন তারা সকলে তাদের নিজের মতন করে যদি এই কাজটা করেন, বাড়িতে নিজের ছেলে মেয়েকে এইরকম করে দেখেন, বা স্কুলে যারা পড়ান তারা এইরকম করে দেখেন, তাহলেই আমার ধারণা আজকের এই আলোচনা সভার একটা সার্থকতা তৈরি হবে। আপনাদের অনেক ধন্যবাদ এবং শিল্পী সংঘকে আন্তরিক ধন্যবাদ। স্যার, আপনার অনুমতি নিয়ে আমি খালি একটা কথা বলবো। এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা।
আমরা ছোটবেলায় বাংলা ব্যাকরণে সবাই পড়ি ওষ্ঠবর্ণ, হ্যাঁ, তো বা এগুলো আমরা পড়ি, কিন্তু পরবর্তীকালে শিক্ষকতা করতে গিয়ে দেখেছি, বা আমি বাড়িতে আবৃত্তি যখন শেখাই, অনেকে আসেন উচ্চারণের অনেক সমস্যা নিয়ে। এটা একটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটাও কিন্তু এই চর্চার মাধ্যমেই হতে পারে, যে প ফ ব ভ আমরা যখন উচ্চারণ করি, হাতটা মুখের সামনে ওষ্ঠবর্ণ, তো প ফ, ঠোঁট খুলে কেউ প ব বলা যায় না, প অ না বলতে পারি না আমরা। তো এইটা কিন্তু এই চর্চার মাধ্যমে, ব্যাকরণ বইয়ের পড়াটা স্যার যেমন বললেন পড়ে গিয়ে লিখে আসা যায়, অনেকের স্বয়ের সমস্যা থাকে, তো এই যে তালবস্য উচ্চারণ করার সময় যে মুখের ওপরে যে তালুটা ছাতের মতো, সেখানে জিভটা ঠেকিয়ে বললে আমার সই বেরোবে, SH তালবস্যই বেরোবে, দাঁতে ঠেকিয়ে বললে স বেরোবে। তো এইটা কোথাও কাজ করতে করতে আমি দেখেছি যে এটা মানে এই গল্প পরে এটা বলার কথা ছিল, যেটা বাদ হয়ে গেছিল, তাই একবার বললাম যে এই চর্চাটাও কিন্তু সম্ভব, যে একটু সুন্দর করে কথা বলা, একটু শুদ্ধ উচ্চারণে কথা বলা। এখন স্পিচ থেরাপির অনেক চল হয়েছে, তো যাদের অনেক বেশি জটিলতা থাকে তাদের তো যেতেই হবে থেরাপিস্টের কাছে, কিন্তু কিছু জিনিস কিন্তু এই ধরনের চর্চার মাধ্যমে যারা শেখান, শিক্ষক বা যারা অভিভাবক, তারা নিজেরাই বাড়িতে সারিয়ে তুলতে পারেন, যে ভ ফ ফ নয়, ফ এর উচ্চারণটা আলাদা, PHF, এটা একটুখানি বলার ছিল। তাহলে আজকের মতো এটা শেষ হোক। অনেক ধন্যবাদ সবাইকে।